যে যার ধর্ম তার মতো করে পালন করবেন। এর সাথে ভোট ব্যাংকের রিলেশন কোথায়? কেন? কিসের সম্পর্ক? আজকে দাঁড়িয়ে যে ব্যক্তি জয় শ্রীরাম বলছেন, জয় শ্রীরাম কিন্তু কারোর বাবার সম্পত্তি নয়, ভগবান রাম কারোর বাবার সম্পত্তি নয়, প্রফেট মোহাম্মদ মুসলমানদের সম্পত্তি শুধুমাত্র নন, জিসাস ক্রাইস্ট শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নয়, বজরংবলী হিন্দুদের জন্য শুধু নয়, সবার জন্য। যে যে ভাবটাতে বিশ্বাস করবেন, হঠাৎ করে ভারতবর্ষে ধর্মীয় নিরপেক্ষতা থাকবে, হঠাৎ করে ধর্ম নিয়ে বাইফারফিকেশন কবে থেকে শুরু হলো? এর ভোট ব্যাংক, ওর ভোট ব্যাংক না, মানুষের ভোট ব্যাংক সবাই, আর মানুষের ভোট ব্যাংক একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে কি এবার ঘর বাপসির পালা? কুণাল ঘোষের পাশে 3 মুসলিম বিধায়ককে দেখা যাওয়ার পরেই শুরু হয়েছে নতুন জল্পনা। বিদ্রোহী নেতারা কি ফিরছেন তৃণমূলে? যুব তৃণমূলের যে নেতারা একসময় বলেছিলেন বিদ্রোহীদের ফিরিয়ে নিলে দল ছাড়বেন, তারা কি আজ অবস্থান বদলাতে প্রস্তুত, নাকি কিছু নেতার ক্ষেত্রে এখনও নো এন্ট্রি প্রযোজ্য? ভোট ব্যাংকের অঙ্ক বিজেপির দল বদলের রাজনীতি থেকে সিপিআইএম এর কঠোর অবস্থান কি হবে? আগামী দিনে মমতার বৈঠকে যদি পুরনো বিরোধীরাই আবার সামনের সারিতে বসেন, তখন যুব নেতাদের অবস্থান কি হবে? তৃণমূলে কি আদর্শের লড়াই, নাকি ভোটের অঙ্কই শেষ কথা? উত্তর খুঁজতেই আজকের এই বিশেষ আলোচনা আইনজীবী অরিন্দম কাঞ্জিলালের সাথে। আব্দুল খালিক মোল্লা, তৌসিফুর রহমান এবং বিভাস সর্দার কুণাল ঘোষের সাথে জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে এবং মমতা ব্যানার্জির কাছে ফেরত আসতে চাইছে। আমার প্রথম প্রশ্ন, যুব তৃণমূলীরা রাজি আছে বিদ্রোহীদের ফেরত দিতে? না, এত তাড়াতাড়ি মোহভঙ্গ হবে এটা তো আমিও আশা করিনি। মানে এত তাড়াতাড়ি যে কারোর মোহভঙ্গ হতে পারে, দিস ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন লেভেল। তো সেখান থেকে মোহভঙ্গ হয়েছে, খুব ভালো কথা। কিন্তু যদি কেউ এই অবস্থাতে হঠাৎ করে মনে করেন পা গুলিয়ে গলায় নিয়ে ঢুকে পড়বো, তাহলে মাথায় রাখবেন যে কোনো পলিটিক্যাল পার্টি দাঁড়িয়ে থাকে কিন্তু সাধারণ কর্মী এবং সমর্থকদের ভালোবাসা এবং রেসপেক্টে। সেখান থেকে দাঁড়িয়ে কর্মীদের আবেগকে যদি গুরুত্ব না দেওয়া হয়, অনেক কর্মী কিন্তু দল ছেড়ে বেরিয়ে যেতে 2 মিনিটও ভাববেন না। কারণ দেখুন, আমরা যাদের জন্য মার খেয়েছি তাদের সাথে বসে এক টেবিলে চা খেতে হবে, এটা কিন্তু এক্সপেক্টেড না। এবার যদি পার্টি সুপ্রিমো মনে করেন তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি সেই সুপ্রিমোর ব্যাপারে তো কমেন্ট করতে পারি না, সেটা উচিত নয়। মুসলিমরাই ফিরছে তাদের ভোট ব্যাংক বাঁচাতে, কারণ মুসলিমরা বিজেপি টিকিটে জিততে পারবে না। ভারতবর্ষটা আবার হঠাৎ করে হিন্দু মুসলমানের কবে হয়ে গেল? ভারতীয় হিন্দুদেরকে মানতে হবে ভারতবর্ষের মুসলমান এবং খ্রিস্টানরা আমার দেশের নাগরিক। ভারতবর্ষের মুসলমানদেরকে এটা মানতে হবে সংবিধান সবার উপরে। তো হঠাৎ করে ভারতবর্ষ হিন্দু মুসলমানে কবে থেকে কনভার্সন হওয়া শুরু হয়ে গেল? ভারতবর্ষে যতগুলো হিন্দু আছে, ভারতবর্ষে যতগুলো মুসলমান আছে, প্রত্যেকের সংগ্রামের ত্যাগ আছে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে। আজকে দাঁড়িয়ে যদি কেউ মনে করে থাকে আমি মুসলমানদের ভারতবর্ষ থেকে বের করে দেবো, তাহলে মাথায় রাখতে হবে ভারতবর্ষের সংবিধানটা নিয়ে, কনস্টিটিউশনটাকে হাতে নিয়ে আদালতের সামনে সর্বপ্রথম গিয়ে আইনজীবীরাই প্রতিবাদ করে বলবেন ভারতবর্ষটা সেকুলার কান্ট্রি। 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন 1976 সালে সেকুলার শব্দটাকে ইনকর্পোরেট করা একটা জিনিসকে বোঝানোর জন্য, যে হিন্দু সেম সেই মুসলমান, যে মুসলমান সেই হিন্দু, মানুষকে মানুষ হিসেবে ভাবতে বলুন। আর এখানে হঠাৎ করে ভোট ব্যাংক পলিটিক্সে হিন্দু মুসলমান ঢুকছে কবে থেকে? ভারত কেন আপনার মানুষ বলে ভাবা যায় না? আমার গাটা যদি এই মুহূর্তে এখানে কাটা হয়, তাহলে যে রক্তটা বেরোবে একজন মুসলমান ভাইয়ের গাটা যদি একটুখানি কাটা হয়, সেম ব্লাডটাই বেরোবে। সেখান থেকে দাঁড়িয়ে ইন্টেনশনালি বাইফারফিকেশন কেন ক্রিয়েট করছে বলুন তো? আজকে হিন্দু মুসলমানের রাজনীতি ছাড়া বিজেপির কাছে কিছু করার নেই। মানুষকে যত ধর্মের আফিমের ভেতরে রাখতে পারবেন, তত দেখবেন মানুষ জীবনের বেসিক নেসেসিটি সমস্যাগুলো থেকে দূরে সরে যাবে। মানুষের যে বেসিক 3টে নেসেসিটি না, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, এই 3টেকে ইনকর্পোরেট রাখার সব থেকে বেস্ট রাস্তা কি বলুন তো? প্রসপেরিটি এবং ডেভেলপমেন্ট। সেটা যখন কোনো একজন ব্যক্তি করতে পারবেন না, তখনই তিনি এই হিন্দু, এই তুই মুসলমান, এই তুই হিন্দু, আয় তোরা দুজনে লড়ে যা। উপর মহল কিন্তু এসি ঘরে বসে চুপচাপ বড় বড় সিগারেটে টান দেবেন। লোয়ার লেভেলের লোকজনগুলো যখন দাঁড়িয়ে ইচ্ছাকে একটু পিনছে, এটাকে বলে কি বলুন তো? পিনিক মারা কথা। এই পিনিকটা মারি একজন মুসলমানকে হিন্দুর বিরুদ্ধে, একজন হিন্দুকে মুসলমানের বিরুদ্ধে করে দেওয়া হবে কেন? মানুষ বলে ভাবতে সমস্যা হয় কোথায়? আর হঠাৎ করে ভারতবর্ষটা কবে হিন্দু মুসলমান আলাদা হয়ে গেল? আমি তো বরাবর দেখে এসেছি ভারতবর্ষটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ, বুদ্ধিস্ট সবার জন্য। সেখানে নানা ভাষা থাকবে, নানা মত থাকবে, নানা পরিধান থাকবে, যে যার ধর্ম তার মতো করে পালন করবেন। এর সাথে ভোট ব্যাংকের রিলেশন কোথায়? কেন? কিসের সম্পর্ক? আজকে দাঁড়িয়ে যে ব্যক্তি জয় শ্রীরাম বলছেন, জয় শ্রীরাম কিন্তু কারোর বাবার সম্পত্তি নয়, ভগবান রাম কারোর বাবার সম্পত্তি নয়, প্রফেট মোহাম্মদ মুসলমানদের সম্পত্তি শুধুমাত্র নন, জিসাস ক্রাইস্ট শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নয়, বজরংবলী হিন্দুদের জন্য শুধু নয়, সবার জন্য।
যে ভাবটাতে বিশ্বাস করবেন, হঠাৎ করে ভারতবর্ষে ধর্মীয় নিরপেক্ষতা থাকবে, হঠাৎ করে ধর্ম নিয়ে বাইফার্ফিকেশন কবে থেকে শুরু হলো? এর ভোট ব্যাংক, ওর ভোট ব্যাংক না, মানুষের ভোট ব্যাংক সবাই, আর মানুষের ভোট ব্যাংক একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। অরিন্দম, তোমাদের মতন যুব তৃণমূলরা যেরকম তুমি, প্রিয়াঙ্কা, অর্ণব খুব স্পষ্টভাবে আগেই বলে দিয়েছিলেন বিদ্রোহীদের ফেরত নিলে আমরা দলত্যাগ করব। আবেগে ভুল বলেছিল, তোমরা আগে আবেগে ভুল বলেছিলে, এখন বুঝতে পারছো যে বিদ্রোহীদের ফেরত নেওয়া বুদ্ধিমানের কাজ। কে কি বলেছে তার স্টেটমেন্টে লাইবিলিটি ডাজন্ট গোজ টু মি। আমি আমারটুকুনি বলতে পারি, যদি দলত্যাগীদের মানে যারা ভালো তৃণমূল সেজে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ধরে ক্ষতি করে গেছেন, এই 3 মাসে তো কম সাবোটাইজ হতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদি সেই সমস্ত ব্যক্তিত্বতে দলে নেওয়া হয়, সবার প্রথমে দলত্যাগটা আমি করব। আমি আমারটুকুনি বলতে পারি, এবং আমি কি বলতো, আমি খুব স্ট্রেট কাট বলতে ভালোবাসি, শুনতেও ভালোবাসি। সেখান থেকে দাঁড়িয়ে যুব তৃণমূলের হয়ে যখন আমরা হালটা ধরেছি 4 মে 2026-এর পরে, আমাদের কিন্তু একটা পরিষ্কার স্পষ্ট ইডিওলজি আছে, যে করেই হোক দলটাকে মানুষের কাছে দাঁড় করাতে হবে। আমরা কোনো পদের লোভে, কোনো রাজনৈতিক ক্ষমতা পাওয়ার লোভে, রাস্তায় দাঁড়িয়ে দুটো লোক বড় বড় কথা বলবে, তেল মারবে, ওইসবের লোভে কিন্তু আমরা কেউ আসিনি। আমাদের একটা আদর্শ আছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ ছাড়া কারোর আদর্শকে ইমবাইব করতেই পারবো না। ইনকর্পোরেট করতে গেলে তো দম লাগে। যার সাথে আমার পলিটিক্যাল ইডিওলজি মেলে না, তাকে আমি কি করে গ্রহণ করবো? তাহলে তো বিজেপি করতে হবে এতদিনে, আর সেই ক্ষমতাও ছিল, এখনো আছে। কিন্তু আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবোটাজ করেছেন, তাদেরকে যদি ঘুরিয়ে তাদের গালে চুমু খেয়ে দলে নেওয়া হয়, কে কে বলেছেন আমি জানি না, আমি দলে থাকবো। আমি আমারটুকুনি বলতে পারি, কারণ আমার খুব অসুবিধা আছে এই সমস্ত লোকগুলোকে। বিজেপিতেও একই জিনিস হচ্ছে, যারা বিজেপির হয়ে দুসময় লড়েছিল তারা সাইডলাইন হয়ে গেছে এবং টিএমসি নেতারা চোর পথে ঢুকে পড়েছে। এরকম রাজনীতিতে তোমার মতো শিক্ষিত যুবক কেন থাকতে চাইছে, যেখানে টিএমসি বিজেপি দু পার্টিরই নীতি রাজনীতি করে না? না, আমার দল, আমার পরিষ্কার স্পষ্ট কথা, আমি অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ যাদের সাথে আমি মিশিনি কোনোদিনও তাদের নিয়ে বলাটা ঠিক নয়। আমি আমার দলকে নিয়ে বলতে পারি, আমার রাজনৈতিক দল একটা নির্দিষ্ট স্পেসিফিক ওয়ে অফ গ্রাউন্ডেশনের জন্য বিশ্বাসী, সেটা অবলম্বন করে চলছে। এবং দেখো, আমরা কিন্তু শিক্ষিত জেনারেশনের একটা প্রজন্ম, শুধু আমাকে একা ধরলে হবে না, আমার মতো প্রচুর শিক্ষিত ছেলেমেয়েরা আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এখনও সেই ভরসাটা রেখেছেন। আর এটা মানো বা না মানো, 41% মানুষের ভোট কিন্তু আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ পেয়েছি। সেখান থেকে দাঁড়িয়ে যদি কেউ মনে করে থাকেন, আর এই যে তুমি বললে না বিজেপির আজকে অবস্থা, বিজেপিতে আমার প্রচুর বন্ধুবান্ধব আছে, কারণ আমার সাথে যে কোনো রাজনৈতিক দলের সম্পর্কটা অত্যন্ত সম্মানজনক, কারণ আমি সম্মানটা দিই বলে আমি সম্মানটা ফেরত পাই, পরিষ্কার কথা। সেখান থেকে দাঁড়িয়ে বিজেপির যারা আদি বিজেপি, তারা মানে আমি নেতৃত্বের কথা বলছি না, আমি গ্রাসরুট লেভেলের কর্মীর কথা বলছি। আর দেখো, এটা তো তোমাকে মানতে হবে যে ভারতীয় জনতা পার্টিতে নিশ্চয়ই প্রভূত পরিমাণে প্রচুর সংখ্যক মানুষজন আছেন যারা আদি জন্মলগ্ন থেকে, মানে যখন বিজেপির নামও নিশান পশ্চিমবঙ্গে ছিল না, তারা করে এসছে। তুমি মানতে হবে এটা তোমাকে। আজকে তারা দুঃখ করে আমার বন্ধুরা বলেন, তুই বিশ্বাস করবি না, যাদেরকে তাড়াবো বলে আমরা এত সংগ্রামে রাজনীতি করলাম, তাদেরকে গালে চুমু খেয়ে জামাই আদর করে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে, আমাদের রাস্তা ঘুরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, জাস্ট লাইক এ ডাস্টবিন। এটাই তো দুর্ভাগ্যজনক। ভারতবর্ষের রাজনীতিতে মতাদর্শগত নীতিতে মানে একদম স্টিক করে থাকতে পারার মতো ক্ষমতা সবার কিন্তু থাকে না। হ্যাঁ, আমার আছে, আমার মতো হয়তো নিশ্চয়ই অনেক মানুষজনেরই আছে যাদের মেরুদণ্ডটা অন্তত খুব স্ট্রং। মানে আমরা কালীঘাটের মিছিলে মার খেয়েছি, বিজেপির গুন্ডারা আমাকে পিটিয়েছে, পিঠের ওপরে মেরেছিল, স্পাইনাল কর্ড হিট হয়েছে, বাপায় ফ্র্যাকচার হয়েছে, তো তারপরে কি আমি আমার আদর্শটাকে পাল্টে ফেলেছি? আমি তো ইজিলি পারতাম গিয়ে যে না না না, আমি সেফ সাইডে থাকবো, আই হ্যাভ টু বি প্রোটেক্টেড বাই দ্য পলিটিক্যাল লিডার্স। আমি সেটা করতে পারতাম। ডিড আই অর হ্যাভ আই ডান ইট? না, কারণ এটা করাটা মানায় না। রাজনৈতিক আদর্শগত দিক থেকে যদি কম্প্রোমাইজ করে চলতে হয়, তাহলে মানুষ হিসাবে না পরিচয় দেওয়াটাই তো সব থেকে ভালো, তাই না? তাহলে অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে শিরদাঁড়া থাকার প্রয়োজনীয়তা কোথায়? শিরদাঁড়াটা বিক্রি করে দিলেই হতো। যদি 2 মাস পরে হাসি মুখে শালিনীর সঙ্গে দেখা হয় এই মমতা ব্যানার্জির বাড়ির সামনে ঢুকতে বেরোতে, তুমি কি করবে? সেটা 2 মাস পরে দেখি। ধরে নাও তোমার মতন লোকেরা যারা রাইজিং স্টার আমরা মনে করছি, আমি কোনো স্টার নই, প্লিজ। আমরা মনে করছি, ফ্রেটার্নিটি মনে করছে রাইজিং স্টার, কিন্তু এখনো কোনো পদ নেই, মানে এমএলএ এমপি না। 6 মাস পরে মমতা ব্যানার্জির সঙ্গে মিটিং যদি তোমাদের পেছনের সারির সিটে বসতে হয়, আর সামনে বসেন মদন মিত্র, সায়নী, কাজল শেখ, সন্দীপন সাহা, রথিন ঘোষ, এর তো সব তাবর তাবর নেতা। মমতা ব্যানার্জির মিটিংয়ে বসার জায়গার সামনে হবে তোমাদের? তুমি, প্রিয়াঙ্কা, অর্ণব পেছনে বসবে না কি? সেটা যখন হবে তখন দেখে নেবো। কেন বলছি, দেখো, রাজনীতিতে কোনো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, সেটা আমিও জানি। এবং রাজনৈতিক ব্যাপারটায় রাজনৈতিকরণ জিনিসটাকে অ্যাকনলেজ করতে পারার মতো ক্ষমতা প্রত্যেকটা পার্সনের আছে, সেটাও আশা করবো তুমি বুঝবে। হোয়াট এভার উইল হ্যাপেন, সেই অনুযায়ী দাঁড়িয়ে যে সিদ্ধান্তগত পরিস্থিতি পার্টি নেবে বলে মনে করবে, তখন সেই অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী ডিপেন্ড করবে, বা তখন ডিসিশন নেওয়া যাবে। তখন 1 সেকেন্ডের ভেতরে যদি কালীঘাট ছেড়ে বেরিয়ে যাই, যে গাড়িটাতে উঠে যদি বাড়ির পথে হাঁটা লাগাই, বা যদি গাড়িটা চালিয়ে বেরিয়ে যাই, তাহলে সেখান থেকে নাও ফিরতে পারি। কিন্তু
মানে আসতে গেলেই ফিরতে হবে আর ফিরতে গেলেই ফেরা, মানে ফিরবো বললেই ফেরা যায় নাকি, এটা কিন্তু নাও হতে পারে। যুক্তির খাতিরে যদি আমি মেনে নিই যে তোমরা টিএমসি নেতারা যারা বিদ্রোহী ফেরত নেওয়া মেনে নেবে না, সব কিছু নাম বলো যাদের তোমরা কোনোভাবেই ফেরত নেবে না, মানে আন্ডার এনি সার্কামস্টান্সেস নো ম্যাটার হোয়াট ফেরত নেবে না, সে এমপি হোক এমএলএ লিস্ট থেকে ফেরত নিলে তোমরা পদত্যাগ করবে। যদিও তুমি একটু আগে বলেছো যে তুমি দলত্যাগ করবে, কিন্তু এমন কিছু নাম যে এনে তোমরা তার কোনোভাবেই কম্প্রোমাইজ করবে। আমরা কাউকে নিয়েই কম্প্রোমাইজ করার মতো কোনো মাইন্ডসেটের জায়গাতেই নেই। প্রথম কথা দেখো, আমি কম্প্রোমাইজ করার মানসিকতার ছেলে নই, আমি কোনোদিনের জন্য কারুর সাথে কম্প্রোমাইজ করে চলিনি। আর রাজনৈতিকরণের ক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে কিছু পেতে হবে, যে তুমি একটু আগে বললে না স্টার, তারপরে কি বলে এমএলএ বলো এমপি বলো, আমার এই পদ নেতা ক্যাতা হোতা হনু মনু কিচ্ছু আমার কোনো আগ্রহ নেই গো। আমি নিজেকে মনে করি একজন সাধারণ কর্মী এবং সাধারণ সমর্থক। যে মানুষটা আমার সাথে রাস্তায় বসে মার খেয়েছিলেন তিনিও সবার আগে আমার, যে মানুষটা আমার সাথে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা দিন, এই যে আমি সেদিন পায়ে ফ্র্যাকচার হয় তারপরের দিন থেকে প্রতিনিয়ত যে মানুষগুলো আমার খোঁজ রেখেছে, সেই লোকগুলো সবার প্রথমে আমার। আমি এসি ঘরে বসে সিদ্ধান্ত নেওয়ার লোক নই, আমি রাস্তায় থাকার লোক, রোদে পুড়ে জলে ভিজে রাজনীতি করে আসা লোক। সেখানে যে ছেলে বা মেয়েগুলো আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, আমার মনে হয় তাদের রেসপেক্ট করাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং অ্যাট এনি কস্ট আমি কাউকেই এনাদেরকে ফেরত নেওয়ার পক্ষপাতিত্ব করছি না, ভবিষ্যতেও করব না। তিনটে নাম তো স্টেটমেন্ট দিল কুণাল ঘোষের সাথে, কি মনে হয়েছে আর কোন কোন নাম আমরা সামনের দিনে শুনতে পারবো? রবীন্দ্রনাথের খুব সুন্দর একটা গান আছে জানো তো, এসেছিলে তবু আসো নাই জানায় গেলে। মানে আশা করি একটা লাইনের মাধ্যমে উত্তরটা পরিষ্কার। তো এসেছিলে তবু আসো নাই, সময় যদি আসে এবং কর্মীরা যদি খেপে যায়, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে কি হবে সেটা সময় বলবে খুব ভালো করে। মানে আমি এই কারণের জন্য খুব বেশি এই মুহূর্তে প্রিপস্ট্রিয়াস হচ্ছি না, একটা রিজনের জন্যই, সময়ের জন্য একটু অপেক্ষা করা যাক। আর এ তো সবে শুরু, দাঁড়াও। যারা এতদিন ধরে হঠাৎ করে এত বছর যারা তৃণমূলে থেকে তৃণমূলের প্রতীকে জিতে, জোড়াফুল চিহ্নে জিতে যারা এমপি হলেন, যারা এমএলএ হলেন, রাতারাতি গিয়ে তাদের ভালো তৃণমূল, বালিশ তৃণমূল বা এনসিপিআই তৃণমূল, বা সরি এনসিপিআই তো তৃণমূল নয়, যাই হোক একটু বাড়িয়ে বললাম, এনসিপিআই বা বিজেপি থেকে সরাসরি যোগদান করার যারা আদর্শের সাথে কম্প্রোমাইজ করেন, আমি তাদের শিরদার আছে বলে মনে করি না। এর থেকে বিশ্বাস করো, যে লোকটা রাস্তায় ঠেলা চালায় না তার শিরদারে অনেক বেশি জোর। থ্যাংক ইউ সো মাচ।